তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই জিনিস করছে, এই প্র্যাকটিস। বলুন সুভাষিস বাবু, আপনি আপনার ইলেকশন লড়ার অভিজ্ঞতা এই প্র্যাকটিসটা তৃণমূল কংগ্রেস করেছে। মানে এই ভোটে জালিয়াতি করেছে তা বা সমস্ত কিছু কিছু হলেই বলে যে 21-এর ভোটে তো প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয়েছিল, তাতে তো আমরা জিতেছিলাম। হ্যাঁ, 16 তো হয়েছিল, জিতেছিলাম বলে কিছু হলে, তারপরেও কাটতে হয়। কিন্তু পরের নির্বাচনগুলো আমরা দেখছি, পৌরসভা নির্বাচনে সারা বাংলা জুড়ে কারাকারি হয়েছে। তৃণমূল কংগ্রেস মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে হ্যাঁ খুন হয়েছে, যেটা প্রথমে বলেছিল না সেন্সলেস হয়ে গেছে, মাথা ঘুরিয়ে পড়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কিন্তু 57 জন মারা গেছে লাস্ট কর্পোরেশন ইলেকশনে, পঞ্চায়েত নির্বাচনে। তার মানে পেশি শক্তি এখানে ব্যবহৃত হয়। আমি বলি প্রথম কথা হলো, আমি না খুব আইডেন্টিক্যাল এই দুটো পার্টি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, দুজনেরই এক স্বভাব যে ক্ষমতাসীন থাকাকালীন আমি ক্ষমতাকে অপব্যবহার করবো। ধরুন নলিন মাসি, তাকে দিয়ে চণ্ডীগড়ের নির্বাচনে মেয়র ইলেকশনে টেম্পার করেছে, কাগজ খাওয়ার পর সুপ্রিম কোর্টে থেকে থাপ্পড় খাওয়ার পর তারপরে ওইসে করতে হয়েছে। আমি কেন বললাম একই রকম চরিত্র দুটো দলের, সেই কারণে বলছি আজকে ইলেকশন কমিশনের কলেজিয়ামটাকে ভাঙতে হয়েছে শুধু ক্ষমতা দেখিয়ে করার, যেভাবে হোক আমি করবো। তৃণমূল কংগ্রেস এখানে রাজীবা সিনহাকে বসিয়েছিল যাতে যেভাবে খুশি নির্বাচন করা যায়, ঠিক সেইভাবে কলেজিয়াম প্রথাকে নরেন্দ্র মোদী বাদ দিয়ে দিয়েছে, নিজের মতন করে বসাবে একজনকে। কলেজিয়াম মানে কোথায় বলছেন? কলেজিয়াম যেটা কিনা সুপ্রিম কোর্টের জাজ, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেখানে থাকার কথা, সেকে বাদ দিয়েছে অর্ডিন্যান্স করে। আপনারা আইনটা করে গেছিলেন? আপনারা করে গেছিলেন আইনটা? এইটা তো সিজিআই বলেছে, নরেন্দ্র মোদী বাদ দিলেন কোথায়? সিজিআই করে আছে। ইন্টারিম মাঝখানে একটা মাঝখানে নিয়োগের জন্য করে দিয়েছিলেন। আপনারা কি আইন করেছেন? বলছি রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু কি আইন করে গেছেন? আমি জানি, বলবেন কেন? আর ঢুকবেন না। অনিল শর্মা টাকা দিতে গিয়ে উত্তরপ্রদেশের মন্ত্রীর ছেলে বিধানসভা নির্বাচনে টাকা দিতে গিয়ে ধরা পড়েছে। আজকে যে আপনারা টাকা দিয়েছে আজকে এক মিনিট, আজকে আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আপনারা নির্বাচন কমিশনে গেলেন অভিযোগ জানাতে, সেগুলো কি সব বাইরে রাজ্যগুলোর জন্য গেছিলেন না পশ্চিমবাংলা জুড়েই জন্যই গেছিলেন? সেখানে কোনো অভিযোগ আছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আওতাধীন হচ্ছে অভিযোগ আছে না? নির্বাচনটা হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে, ন্যাশনাল নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে না। যে আমরা সুভাষিস দ্বারা বোধহয় ভুলে যাচ্ছেন যে গিরিধারী গোমাঙ্গ বলে একজন ভদ্রলোকের একটা ভোটে আমাদের সরকার উল্টে গিয়েছিল, ইয়ের সরকার 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার, এবং সেখানে পরে এইটা নিয়ে কথা হয়েছিল কি যেন ব্রিফকেস টিপকেস গিয়েছিল, আর তারপরে ওই মধুকোড়া প্রকরণ, ওরে বাবা তোমার সাথে মধুকোড়ার মেয়েকে তুমি বিচার করেছো, 1000 কোটি টাকা বিজেপিতে বাল্মীকি বানানোর দায়িত্ব নিয়েছিলাম আমরা, সমস্ত রত্নাকরকে বাল্মীকি বানানোর দায়িত্ব নিয়েছি। দুদিন পরে গান্ধী পরিবারের যারা রত্নাকর আগে যারা ছিল তাদেরকেও বাল্মীকি বানাবো। এক মিনিট আমি সুভাষিস বাবু এক মিনিট, এই মুহূর্তে আমার সঙ্গে ফোনে আছেন দীপ্তিমান বসু। ফোন এই অনুষ্ঠান দেখতে দেখতে ফোন করেছেন। দীপ্তিমান বাবুর কিছু আঁখো দেখি অভিজ্ঞতা আছে, একেবারে 2011 বিধানসভা নির্বাচন স্পেসিফিক। নন্দীগ্রামে যারা সবার প্রথম পৌঁছন কলকাতা থেকে, তাদের মধ্যে একজন দীপ্তিমান বসু। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এক ডাকে এক নামে চিনতেন, এখন চিনেন কিনা আমি জানি না। দীপ্তিমান বাবু বলতে পারেন। দীপ্তিমান বাবু, আপনার অভিজ্ঞতাটা কি, যেটা শেয়ার করবার জন্য আপনি ফোন করেছেন, বলুন। না, আমরা তো আন্দোলন করতে করতে একদম তৃণমূল কংগ্রেসের কাছাকাছি ছিলাম। এটা অবশ্যই সেই সময় নন্দীগ্রাম বা সিঙ্গুর নিয়ে যাওয়া হয়েছিল বা রিজানুর নিয়ে যাওয়া হয়েছিল। আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে পাশে ছিলাম। সেখানে মেধা পাটেকাররা ছিলেন, অনুরাধা তালোয়াররা ছিলেন, সুজাত ভদ্ররা ছিলেন, অনেকেই ছিলেন। এখন এই করতে করতে আমরা একটা এমন জায়গায় পৌঁছে গেছিলাম যে মনে হচ্ছিল যে এই সরকারের হাত থেকে ক্ষমতাটা চলে যাওয়া দরকার, সিপিএম এর হাত থেকে ক্ষমতাটা চলে যাওয়া দরকার। সেখানে টাকা পয়সা এইগুলো আমাদের কাছে তখন তুচ্ছ ব্যাপার ছিল। আমাদের সেই সম্পর্কে অভিজ্ঞতাও ছিল না যে রাজনীতি বা ভোটের জন্য এত টাকা পয়সা লাগে। 2011 যে ইলেকশন, সেইটা আমার চোখ অনেক খুলে দেয়। আমি একদম স্পষ্টভাবে বলছি অনির্বাণ, যে কথাটা তোমরা বলছো 5 কোটি কিনা আমি জানি না, তবে এটা একদম নিশ্চিত আমি বলতে পারি, আমি জানি না এটা বলার পর আমার উপর আক্রমণ হবে কিনা, কিন্তু এটা নিশ্চিত আমি বলতে পারি যে শুভেন্দু অধিকারী এবং
আমাদের যিনি সিবিআই এর অফিসার ছিলেন উপেন বিশ্বাস, এই দুজন ছাড়া 292টা ক্যান্ডিডেটের কাছে তৃণমূলের দেওয়া 15 লক্ষ টাকা ক্যাশ 2011 নির্বাচনে পৌঁছেছিল। এইটার সেই সময়কার সাক্ষী আমরা। আমি শুধু না, আমার মতন যারা অ্যাক্টিভিস্ট, যারা তৃণমূলের সঙ্গে সেই সময় সম্পৃক্ত ছিলেন, যুক্ত ছিলেন, যারা ভাবতেন যে সিপিএম কে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস একটা আলোর সরকার নিয়ে আসবে, একটা সম্ভাবনার সরকার নিয়ে আসবে, আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা জানেন যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ক্যাশ 15 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল এবং দুজন ক্যান্ডিডেট সেদিন নেননি। একজনের নাম শুভেন্দু অধিকারী, আরেকজনের নাম যে সিবিআই অফিসার উপেন বিশ্বাস। এইটুকুনি আমি আমার অভিজ্ঞতা থেকে। দীপ্তিমান বাবু, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, আর একটাই প্রশ্ন। এই যে পার্টি অফিসের পিছনে কুপন পোড়া কেলেঙ্কারি, গৌতম দেব বললেন, মুকুল রায় মামলা করলেন, আপনি তো সেই সময় মুকুল রায়কে খুব কাছ থেকে দেখেছেন। আমার ধারণা যারা অস্বীকার করে ভবিষ্যতে মানে পরবর্তী সময় করে, আপনি তাদের দলে পড়েন না, আপনি দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন। মুকুল রায়ের মেশিনারিও আপনি দেখেছেন। এই ঘটনার সত্যাসত্য ছিল, অভিযোগের সত্যাসত্য ছিল? তা দেখুন, একটা দলে যখন টাকা লোকে নেয় বা নিয়ে যায়, সবসময় তো ক্যান্ডিডেট বা বিশ্বাসভাজন লোক নেয় না। তো সেই ক্ষেত্রে আমি কুপনের বিষয়টা বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখিনি। কিন্তু এটা সম্পূর্ণ সত্য কথা যে প্রত্যেকটা ক্যান্ডিডেট 294টার মধ্যে 292টা ক্যান্ডিডেট যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দিয়েছিলেন, তাদের মধ্যে দুজন ক্যান্ডিডেট ছাড়া বাদবাকি সবাই টাকাটা নিয়েছিলেন ক্যাশ হিসাবে। ক্যাশ টাকা তাদের কাছে পৌঁছানো হয়েছিল। এবার কুপনের মাধ্যমে দিয়েছিলেন কি কার মাধ্যমে দিয়েছিলেন ওটা আমি জানি না, এটা বলতে পারবো না। মানে একেবারে জন্মলগ্ন থেকে, অনেক ধন্যবাদ দীপ্তিমান বাবু, একবারে জন্মলগ্নের নির্বাচন থেকে, মানে শাসক হিসেবে জন্মলগ্নের নির্বাচন থেকে। অর্কবাবু বলুন। এইটার উত্তর দিতেই হচ্ছে যে উনি যে মানে আসলে ফোনটা করে একটা প্রেসে ফোন করেছেন, একটা কথা বলতে গিয়ে একটু আবেগে বয়ে গেছেন। 2011-তে শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট ছিলেন না। 16ই মে 2009 থেকে 19শে মে 2016 পর্যন্ত হি ওয়াজ আ মেম্বার অফ পার্লামেন্ট। উনি তার আগে 2006 থেকে 2009 এমএলএ ছিলেন। পরবর্তীকালে আবার উনি 20শে মে 2016তে এমএলএ হন। উনি 2011-তে এমএলএ ক্যান্ডিডেট ছিলেন। আসলে কি হয়, মানে একটা মিথ্যা কথা বলবো, প্রেসে বলবো, চারটে লোক নাম জানবে, এটার জন্য তার প্র্যাকটিস লাগে। ওই প্র্যাকটিসটা না মিস হয়ে গেছে। আরেকবার ভালো হোমওয়ার্ক করবেন, জ্যোতির্ময় বাবু, ভালো হোমওয়ার্ক করে এসে মিথ্যা কথা বলবেন, মানুষ শুনবে, মানুষ এনজয় করবে। এগুলো বললে কি হয়, বাকি লোকেদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে আপনারা সাজানো দেননি, ক্যান্ডিডেট হয়নি বলেই তো দেন।